মার্চ ফর গাজা সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল। 1 কোটি কর্মসংস্থানে বিএনপির টার্গেট, জেনজি কোন খাতে বাড়বে কর্মসংস্থান। সোমবার দেশে ফিরছেন মির্জা ফখরুল। ঢাকা সহ 6 বিভাগে বৃষ্টির আভাস। শেখ হাসিনার দোসররা চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে উপদেষ্টা ফারুকী। বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ। এসএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগে তরুণ আটক। দান বক্সে চিরকুট লেখা পাগলা চাচা শেখ হাসিনা কোথায়। সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে। নাটোর লালপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, রেল লাইনে ফাটল। তহবিলের অভাবে শত শত কর্মী ছাঁটাই করছে জাতিসংঘের সংস্থা। আমেরিকানদের বোকা বানাচ্ছেন জাকারবার্গ, মেটার সাবেক কর্মীর অভিযোগ। মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল নেমেছে। শনিবার দুপুরে এমন চিত্র দেখা গেছে। জাতীয় নাগরিক পার্টি, জামায়াত ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি সহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামী বক্তা সহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে এসে যোগ দিচ্ছেন তারা। এদিকে এই জমায়েত ঘিরে উদ্যানের আশপাশে জমে উঠেছে পতাকা, মাথার ব্যাজ ও টি-শার্ট বিক্রি। এ সময় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে অনেককেই স্লোগান দিতে দেখা যায়। এদিন বিকেল 3টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত করার কথা রয়েছে। এদিকে মার্চ ফর গাজা কর্মসূচিতে সংহতি জানিয়েছে বিএনপি। এই কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের উপস্থিতি থাকার কথা রয়েছে। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম 18 মাসে বিএনপি 1 কোটি কর্মসংস্থান বা চাকুরির ব্যবস্থা করবে। সম্প্রতি বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে বিএনপি এই পরিকল্পনার কথা জানিয়েছে। এ বিষয়ে দলটি বলছে, কর্মসংস্থান নিয়ে তাদের বিশাল পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে টার্গেট তরুণ প্রজন্ম অর্থাৎ জেনজি। কর্মসংস্থানের জন্য দলটি অনেকগুলো খাত খুলে দেবে। এর মধ্যে আইটি, কৃষি ও তৈরি পোশাক খাতে বড় কর্মসংস্থানের আশা করছে। এছাড়া পর্যটন, প্রবাসী সহ দেশের বিভিন্ন খাতে এবং বিদেশেও অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। আর কর্মসংস্থানের বিষয়টি নির্বাচনী ইশতেহারে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলেও জানিয়েছে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী রাহাত আরা বেগম আগামী সোমবার দেশে ফিরছেন। সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দুইজনই এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। শুক্রবার দুপুরে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আমাদের দুজনেরই সব রিপোর্ট ভালো এসেছে। আপনার ভাবি এখন ভালো আছেন, সুস্থ আছেন। ইনশাআল্লাহ 14 এপ্রিল বিকেলে আমরা দুজনেই দেশে ফিরব। এর আগে গত 6 এপ্রিল সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হন তারা। রাজধানী ঢাকা সহ দেশের 6 বিভাগে আগামী 24 ঘন্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় আজ রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা এবং ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার উদ্দেশ্যে বানানো চারুকলার আগুনে 2 প্রতিকৃতি পুড়ে যাওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসররা চারুকলায় আগুন দিয়ে প্রতিকৃতি পুড়িয়েছে। তিনি জানান, যেই এই ঘটনার পিছনে আছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা লেখেন মোস্তফা সরোয়ার ফারুকী। পোস্টে সংস্কৃতি উপদেষ্টা লেখেন, হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে, সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক, তাদের প্রত্যেকেই আইনের আওতায় আসতে হবে দ্রুত। ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টদের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ওয়াসিমকে হত্যা করেছে। এমনকি হত্যার পর তার লাশ ইছামতি নদীতে ফেলে দেয়। পরে শুক্রবার লাশ ভেসে উঠলে তারা সেটি নিয়ে যায়। নিহত ওয়াসিম উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে। বাঘাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য ওবায়দুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে হুদাপাড়া গ্রামের এক কৃষক মাঠে যাওয়ার পথে নদীতে লাশ ভাসতে দেখে। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়। তবে লাশ নদীতে থাকায় শুক্রবার রাত 10:30 পর্যন্ত তার নাম পরিচয় অজানা ছিল। পরে ওয়াসিমের সঙ্গীরা এটি তার লাশ বলে জানায়। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চট্টগ্রামে বাঁশখালী উপজেলা থেকে এক তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আদিব উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমসারা এলাকার আবুল কাশেমের ছেলে। বাঁশখালী থানার পরিদর্শক সুধাংশু শেখর হাওলাদার জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আদিবকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে 2025 সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের বিভিন্ন নমুনা পাওয়া যায়। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 11টি দানবাক্স থেকে 28 বস্তা টাকা পাওয়া গেছে। টাকার পাশাপাশি বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও বেশ কিছু স্বর্ণালঙ্কারও মিলেছে। এছাড়াও দানবক্সে একটি চিরকুট পাওয়া গেছে। বেনামি ওই চিরকুটে লেখা রয়েছে, পাগলা চাচা শেখ হাসিনা কোথায়। শনিবার সকাল 7টায় পাগলা মসজিদে 11টি দানবক্স খোলা হয়। এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ, এপিপিএন ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে সদ্য বিদায় নেওয়া সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের একটি অনানুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে আটক করেছে পুলিশ। পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের আটকাদেশ দিয়েছেন। তিনি এখন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। মেঘনা আলমের ঘটনায় দেওয়া সামির নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মেঘনা আলমের সহযোগী ছিলেন। ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গতকাল সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনের অদূরে বাউড়া ব্রিজ এলাকায় ঈশ্বরদী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী 5 আপ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এছাড়া একই লাইনে ফাটলও সৃষ্টি হয়েছে। তবে ডাবল লাইন হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শুক্রবার রাত 10:15টার দিকে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। তহবিলের টান পড়ায় 20% কর্মীকে ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা অঙ্গ সংস্থা দ্য অফিস ফর কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স। এই ইস্যুতে ইতিমধ্যে ওজার কর্মীদের চিঠি দিয়েছেন সংস্থাটির টম ফ্লেসার। ওজার ওয়েবসাইটে চিঠিটি আপলোডও করা হয়েছে। বর্তমানে বিশ্বের 60টি দেশে ওজার শাখা কার্যালয় রয়েছে এবং সেসব কার্যালয়ে কর্মরত আছেন প্রায় 2600 জন কর্মী। তাদের মধ্যে অন্তত 500 জনকে ছাঁটাই করা হবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। আমরা গত কিছুদিন ধরে তহবিলের অভাব, অতিরিক্ত চাপ এবং আক্রমণের মুখে ছিলাম। এখন আমরা নিষ্ঠুর কাটছাঁট ঢেউয়ের মুখোমুখি, চিঠিতে বলেছেন টম ফ্লেসার। জাতিসংঘের বিভিন্ন সংস্থা মূলত চলে সদস্য রাষ্ট্রগুলোর বার্ষিক চাঁদা এবং বিভিন্ন ধনী দাতা দেশের আর্থিক সহায়তায়। যুক্তরাষ্ট্র বরাবর জাতিসংঘের বৃহত্তম দাতা দেশ। জাতিসংঘের সবচেয়ে বেশি সহায়তা আসতো যুক্তরাষ্ট্রের কাছ থেকে। মার্ক জাকারবার্গ আমেরিকানদের বোকা বানাচ্ছেন। চীনের সঙ্গে হাত মিলিয়ে তিনি এমনটা করে যাচ্ছেন। মেটার এক সাবেক কর্মী এ ধরনের অভিযোগ করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি যাকে হুইসেলার ব্লোয়ার আখ্যায়িত করছে। সিবিএস নিউজের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মেটার সাবেক এক্সিকিউটিভ সারাহ উইলিয়ামস হুইসেল ব্লোয়ার হিসেবে এগিয়ে এসেছেন। তিনি অভিযোগ করেছেন, কোম্পানিটি চীনে একটি উল্লেখযোগ্য ব্যবসায়িক উপস্থিতি প্রতিষ্ঠার জন্য মার্কিন জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করছে। ওয়েন উইলিয়ামসের মতে, মেটা এক্সিকিউটিভরা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যা চীনা কমিউনিস্ট পার্টিকে আমেরিকানদের সহ অন্যান্য ব্যবহারকারীদের ডেটা অ্যাক্সেস করার অনুমতি দেয়।